আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। এলিয়েন আসলে কারা সেটা কয়েকটি ভিডিওতে অলরেডি বলেছি, এবং যে ভুল ধারণাগুলো আছে যার মধ্যে কনস্পিরেসি থিওরিস্টদের মধ্যেও একটি পপুলার মিথ যে এই এলিয়েনরা আসলে জিন, সেটাও আসলে একদিক থেকে ভুল ধারণা। অ্যাডভান্স রেসদের অস্তিত্ব আছে এবং তাদের মধ্যে ডিফারেন্সেসও আছে। বিষয়টা কিছুটা কমপ্লিকেটেড, তবে যে টপিক নিয়ে আলোচনা করব সেটার পরে বিষয়টি সম্পর্কে অনেকটাই ধারণা ক্লিয়ার হবে। অ্যাডভান্স যে রেসগুলো আছে তাদের মধ্যে হিউম্যান রেস যেমন আছে তেমনি জিন রেসও আছে। এখন খুব পপুলার একটি এলিয়েন ফর্ম সম্পর্কে আমরা খুবই পরিচিত। এই ফর্মটিকে বিভিন্ন মুভি, গল্প, উপন্যাসে এলিয়েন হিসেবে দেখানো হয়। এই রকম বড় বড় চোখের, বড় মাথার এবং হাত পা শরীর অনেকটাই মানুষের মতো। এখন এরা আসলে কারা? এদের কি সত্যি অস্তিত্ব আছে? এখানে দুটি ব্যাপার আছে, সেটা ডালসি বেসের ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন আসলেই এরা কারা। উত্তর নিউ মেক্সিকোর প্রত্যন্ত মরুভূমিতে আমেরিকার দক্ষিণ পশ্চিমে হিকারিয়া অ্যাপাচি রিজার্ভেশনের মধ্যে অবস্থিত একটি ছোট্ট টাউন ডালসিকে ঘিরে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। হিকারিয়া অ্যাপাচি টাউনের হেডকোয়ার্টার এই ডালসি টাউনে কয়েক হাজার মানুষের বসতি। আপাতভাবে শান্ত ছোট্ট এই টাউন নিয়ে অনেক গুঞ্জন আছে। এই টাউন থেকে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই আছে একটি খাড়া মাউন্টেন আরচুলেটা মেসা। এই পর্বতের ভিতরেই অনেক রহস্য লুকিয়ে আছে, যেগুলোকে নর্মালি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বই বলা হয়। মনে করা হয় এই পর্বতের ভিতরে মাটির গভীরে একটি সুবিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটাকে ডালসি বেস বলা হয়, যেটা 7টি তলায় বিভক্ত, এবং সেখানে আমেরিকার মিলিটারি এবং এলিয়েনরা মিলে একসাথে অনেক গোপন প্রজেক্টে কাজ করে। মানুষ, জীবজন্তুদের উপর গবেষণা চালানো হয় এবং তার সাথে অনেক বিভৎস এক্সপেরিমেন্টসও করা হয়। এগুলো কি শুধু কিছু কল্পকাহিনী বা গুজব, নাকি এর মধ্যে সত্যি সত্যতা লুকিয়ে আছে সেটা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এই অঞ্চলের মানুষেরা প্রায় সময় বিভিন্ন ইউএফও দেখতে পায়। বিশেষ করে অনেকেই দেখেছে ইউএফওগুলো হঠাৎ ওই পর্বতটির মধ্যে অদৃশ্য হয়ে গেছে, যেন ওই পর্বতটি গিলে নিল। এই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টগুলোর স্পিড অত্যন্ত বেশি হয়। এখানকার একজন বাসিন্দা জেরাল্ডিন হুলিয়ানের কথায়, যিনি 1960 সাল থেকেই এই অঞ্চলে বিভিন্ন অব্যাখ্যাত ঘটনার সাক্ষী থেকেছেন, তার কথায় এখানে কোট করব, পুরো টাউনের যাদের সাথে খুশি আপনি কথা বলতে চান তারাই বলবে যে তারা কি দেখে এখানে। এটা কোনো রূপকথার গল্প না, সমস্তটাই সত্য, এবং আমি সবটাই বিশ্বাস করি, কারণ আমি নিজেই দেখেছি। 1990-এর দশকে ডালসির পুলিশ অফিসার টিম অ্যান্ডারসন, যার 15 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স ছিল, তিনি রিপোর্ট করেন তার সামনে একদিন এক ইউএফও আরচুলেটা মেসার মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। তার চোখের সামনে পুরো উপত্যকাকে আলোকিত করে ভ্যানিশ হয়ে গিয়েছিল মেসার মধ্যে। ইনি ওই অঞ্চল থেকে পরে বিরাট সাইজের পায়ের ছাপ পেয়েছিলেন, যেটা মানুষ বা কোনো পশুর পায়ের ছাপের থেকে অনেকটাই বড়। 2016 সালে ইনি ওই ছাপ দুটোর কাস্ট জনসাধারণের সামনে উপস্থাপন করেন। এই রকম বহু আই উইটনেস আছে ওখানকার লোকালদের মধ্যে। ওই এলাকার বহুদিনের বাসিন্দা ওই ভদ্রমহিলা জেরাল্ডিন হুলিয়ানের ক্লোজ ইউএফও এনকাউন্টারের কথা বলতেই হয়। একদিন তিনি দেখেন তার প্রপার্টির মধ্যে থাকা একটি ব্রিজের উপরে বাসের সাইজের একটি ডিস্ক বা চাকতি আকারের উড়ন্ত যান। ওই ভদ্রমহিলাও নিজের চোখে বিশ্বাস করতে পারেননি যে যেটা দেখলেন সেটা সত্যি নাকি কোনো স্বপ্ন। যেটা নিচের দিকটা ছিল ফ্ল্যাট আর উপরে ডোম বা গম্বুজের মতো, এটার ভিতরে কারো মুভমেন্টও তিনি দেখতে পান। এছাড়া ওই অঞ্চলের মানুষজন বেশিরভাগ সময়ই কোনো মার্কিং ছাড়া সম্পূর্ণ ব্ল্যাক কালারের হেলিকপ্টারগুলো মেসার চারপাশে উড়তে দেখে। রাতে অনেকবার তারা উজ্জ্বল কিছু লাইটকে মেসার চারপাশে ঘুরতে দেখেছেন, তারপর অত্যন্ত স্পিডে সেগুলো অদৃশ্য হয়ে যেত। 1973 সাল থেকে 1980 সালের মধ্যে এই অঞ্চলে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ক্যানসাস, নেব্রাস্কা, কলোরাডো এবং নিউ মেক্সিকোর পশুপালকরা হাজারো কেস ফাইল করে পুলিশ, ইউএসডিএ, এটিএফ এবং এফবিআই এর কাছে তাদের গবাদি পশুদের আনন্যাচারাল অদ্ভুত মৃত্যুর জন্যে। এই 7 বছরে হাজারো গবাদি পশুকে পাওয়া যায় প্রাণহীন অবস্থায়, যাদের শরীরে এক ফোঁটাও রক্ত থাকতো না এবং মৃত্যুর আগে স্ট্রাগল করারও কোনো চিহ্ন থাকতো না। কেউ বা কারা যেন খুবই নিখুঁতভাবে অস্ত্রোপচার করে চোখ, কান, জিভ, মলদ্বার, যৌনাঙ্গ এসব কেটে নিয়ে চলে যেত। অনেক পশুপালকরা তাদের রিপোর্টে এটাও উল্লেখ করে তারা ঘটনার জায়গায় একসাথে ব্ল্যাক হেলিকপ্টারদের উঠতে দেখেছে। গবাদি পশুদের এই ব্যাপক হারে মৃত্যুর ফলে
ওই সময় আমেরিকার কৃষকদের লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হয়েছিল। বিষয়টা চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই এলাকার প্রাচীন লোককাহিনীর রহস্যময় দানব চুপাকাব্রা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরকমও অনেকে মনে করত। গভর্নমেন্ট এটাকে প্রথম দিকে পশুদের মৃগী রোগের মতো কিছু হচ্ছে বলে ইগনোর করে দেওয়ার চেষ্টা করলেও যখন প্রেসার ক্রমশ বাড়তে থাকে তখন FBI, স্টেট এবং লোকাল ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তদন্তে নামে যে আসলে কি জন্য এইসব ঘটনাগুলো ঘটছে আর সেটাকে থামাতে। এই সময়েই 1976 সালে নিউ মেক্সিকো স্টেট পুলিশ তাদের ইনভেস্টিগেশন শুরু করেছিল, যার হেড ছিলেন অফিসার গ্যাব্রিয়েল ভলডাজ। ইনি ক্যাটেল ইন্সপেক্টর জিম ডায়াড এবং নিউ মেক্সিকো ডিপার্টমেন্ট অফ গেম অ্যান্ড ফিশের অফিসার হাওয়ার্ডের সাথে মিলে প্রাথমিকভাবে তদন্তে যেখানে পশুদের অঙ্গচ্ছেদ করা হয়েছিল ওই সাইটগুলো থেকে যেসব এভিডেন্সগুলো তারা সংগ্রহ করেছিলেন সেটা থেকে তারা এই সিদ্ধান্তে আসেন যে এটা কোনো অত্যন্ত সুসংগঠিত হাইলি অর্গানাইজড কোনো হিউম্যান এজেন্সির কাজ। ভলডাজ এরপর অনেক ইন্টারভিউয়ে বলেন যে কোনো হিংস্র শিকারী বা দানব হলে সে কখনো গ্যাস মাস্ক, গ্লো স্টিক্স, র্যাডার চ্যাফ, ভিটামিন B12 এই সব ফেলে যাবে না। তাদের এই সব প্রয়োজন হয় না, আর এই সব জিনিস পৃথিবীর বাইরে থেকেও আসবে না, কারণ এগুলো এই পৃথিবীতেই তৈরি হয়। একটা জিনিস পরিষ্কার যে এটা অত্যন্ত হাইলি অর্গানাইজড কোনো হিউম্যান এজেন্সির কাজ, আর তাদের কাছে প্রচুর রিসোর্সও আছে। র্যাডার চ্যাফ হলো পাতলা ধাতব ফালি অথবা তন্তু জাতীয় বস্তু যা র্যাডার প্রতিরোধী হিসাবে মিলিটারিরা ইউজ করে থাকে। ভলডাজ অনেকটাই নিশ্চিত হয়ে যান এই সব এভিডেন্স থেকে যে এগুলোর সাথে US মিলিটারির সম্পর্ক আছে। ভলডাজের টিম সেখান থেকে আরও এভিডেন্স পান যেটা তাদের দাবিকে আরও মজবুত করে। তারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্লরপ্রোম্যাজিন পান, যেটা ঘুম পাড়ানোর জন্য ইউজ করা হয়। এটা তারা পেয়েছিলেন একটি মিউটিলেটেড ষাঁড়ের শরীর থেকে। FBI এর 2004 সালে ডিক্লাসিফাই করা একটি অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ভলডাজ একদম দৃঢ়ভাবে তার বিশ্বাসে অবিচল ছিলেন যে এই সব কাজ US গভর্নমেন্টেরই, হয় এটা CIA এর নতুবা ডিপার্টমেন্ট অফ এনার্জির কোনো গুপ্ত অপারেশন, এবং এখানে সমস্ত সম্ভাবনা আছে যে এটা কোনো রিসার্চের সাথে সম্পর্কিত যেটার সাথে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা জৈব অস্ত্রের যুদ্ধের যোগসূত্র আছে। তবে এরপরে হঠাৎ একদিন তাদের তদন্ত এমন দিকে মোড় নেয় যা তারা কখনোই এক্সপেক্ট করেননি। ডালসি থেকে 40 মাইল পূর্বে তারা যখন একটি ক্যাটেল মিউটিলেশন সাইটে তদন্ত করছিলেন ওই সময় তারা একটি বেলুন শেপের অবজেক্টকে অত্যন্ত দ্রুত গতিতে মুভ করতে দেখেন, যেটা তার অত্যন্ত দ্রুত গতি সত্ত্বেও ছিল অত্যন্ত স্টিল আর সাইলেন্ট। তারা এর আগে এইসব সাইটের আশেপাশে ব্ল্যাক হেলিকপ্টার উঠতে দেখলেও এই অবজেক্ট বা ক্র্যাফটটিকে তারা আগে কখনো দেখেননি। এটা সোজা আর্চুলেটা মেসার মাউন্টেনের দিকে যাচ্ছিল। তারা এটার উৎসের জায়গায় পৌঁছে অদ্ভুত জিনিস দেখেন। একটি গরুর দেহে ভ্রূণ রেখে দেওয়া হয়েছে, কিন্তু যে ভ্রূণটি গরুর না বরং অনেকটা মানুষের মতো, যেন বানর আর ব্যাঙের সংমিশ্রণ। এর মাথায় কোনো হাড় ছিল না, সেটা পানি দিয়ে পূর্ণ ছিল। ভলডাজ বুঝতে পারেন যে গরু শরীরকে এখানে ইনকিউবেশন চেম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে হাইব্রিড জন্ম দেওয়ার জন্যে, ক্লোন ক্রিচার তৈরি করার জন্যে। এইসব ভলডাজের নিজের কথা, যেগুলো তার ডকুমেন্ট থেকে পাওয়া যায়। এখন যে ডকুমেন্টসগুলোর বেশিরভাগেরই পাবলিক অ্যাক্সেস নেই। এমনকি ভলডাজ এবং তার টিম ওই ভ্রূণের এবং অনেক কিছুর ফটোগ্রাফও তুলেছিলেন, কিন্তু সেগুলোও সরিয়ে ফেলা হয়েছে এখন। ভলডাজের ক্রেডিবিলিটি সম্পর্কে কোনো ডাউট নেই। তিনি 32টি ক্যাটেল মিউটিলেশন কেসে তদন্ত করেছিলেন এবং নিউ মেক্সিকোতে তিনি চিফ ইনফরমেশন সোর্স অন মিউটিলেশন হিসাবে পরিচিত হয়ে গিয়েছিলেন। 1979 সালের 20 এপ্রিল নিউ মেক্সিকোর সেনেটর হ্যারিসন স্মিথ ক্রমবর্ধমান পশুর অঙ্গচ্ছেদের কেসগুলোর বিষয় নিয়ে একটি মিটিং ডাকেন ল এনফোর্সমেন্ট, ভেটেরিনারি এক্সপার্টস এবং ইন্টারেস্টেড পার্টিদের নিয়ে। এখানে স্মিথ স্টেট ট্রুপার গ্যাব্রিয়েল ভলডাজকে স্টেজে ডাকেন তার ফাইন্ডিংস, খোঁজগুলো 80 জন অ্যাটেন্ডিজের সামনে প্রেজেন্ট করার জন্যে, এবং তিনি সেটা করেছিলেন। এর কিছুদিন পরেই ভলডাজ ওপেন মাইন্ডস রেডিওতে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন যে ওই প্রেজেন্টেশনের পরে তিনি তার নিজের রুমের মধ্যে অনেক ডিভাইস খুঁজে পান যেগুলোর সাহায্যে ভয়েস শোনা হচ্ছিল। কারা তার অজান্তেই এগুলো তার রুমে লাগিয়ে দিয়েছিল। তিনি বলেন তার উপর কোনো শক্তিশালী এন্টিটি কন্টিনিউ নজরদারি চালাচ্ছে। ওই মিটিংয়ে আরেকজন ছিলেন যার নাম পল বেনুইটস। ভলডাজের ওই প্রেজেন্টেশনের পর তার সাথে দেখা করেন বেনুইটস এবং তাকে থান্ডার সায়েন্টিফিক ল্যাবের বিজনেস কার্ড দিয়ে বলেন তার সাথে যোগাযোগ রাখার জন্যে। ক্যাটেল মিউটিলেশনের ব্যাপারে ভলডাজ এবং বেনুইটস ভিন্ন মত পোষণ করতেন। ভলডাজ মনে করতেন এটাই সম্পূর্ণভাবে US আর্মির হাত আছে, আর বেনুইটস তার রিসার্চ থেকে বিশ্বাস করতেন
এর পিছনে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা এলিয়েনদের হাত আছে। বেনুইটস ওই মিটিংয়ে ভলডাজের ফাইন্ডিংস দেখে তার গবেষণার সাথে সেটার লিঙ্ক খুঁজে পেয়েছিলেন। এরপরে এনারা দুজনে একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকেন এবং একে অপরকে সাহায্য করতেন। বেনুইটস তার ঠিক 1 বছর পর সবচেয়ে বড় বোমাটি ফাটান। ইনি পাবলিকলি দাবি করেন যে আর্চুলেটা মেসার ভিতরে একটি সিক্রেট মিলিটারি বেস আছে এবং সেখানে কি কি কাজ হয় ইন ডিটেলে সব বলেন। ইনি কিভাবে এগুলো জানলেন সেটা বলি। ইনিও এই অঞ্চলের অস্বাভাবিক বিষয় নিয়ে বহু সময় থেকে স্টাডি করছিলেন। ভলডাজের ছেলে গ্রেগ ভলডাজের কথায়, যেটা তিনি পরে বলেছিলেন, পল বেনুইটসই হলেন পুরো ডালসি স্টোরির মুখ্য চাবি। এই বেনুইটস কোনো গড়পড়তা কনস্পিরেসি থিওরিস্ট ছিলেন না। ইনি ফিজিক্সে পিএইচডি, মেক্সিকোর অ্যালবাকার্কির একজন সাকসেসফুল বিজনেসম্যান। তিনি তার বিজনেসের কাজের ফাঁকে অফ টাইমে এলিয়েনদের সম্পর্কে এভিডেন্স খোঁজার কাজ করতেন মেক্সিকোর বিভিন্ন হটস্পটে। 1970-এর দশকের শেষের দিকে বেনুইটস লক্ষ্য করেন তার অ্যালবাকার্কির বাড়ির কাছাকাছি আনআইডেন্টিফাইড অবজেক্ট প্রায়ই উড়ছে। তার বাড়ির কাছেই ছিল মনজোনা স্টোরেজ এরিয়া, আমেরিকার সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফেসিলিটি। অনেকেই তাকে সাজেস্ট করেন তিনি যে এয়ারক্রাফটগুলো উড়তে দেখছেন এগুলো কোনো ইউএফও না, বরং এগুলো হতে পারে আর্মির কোনো স্পেশাল ক্রাফটস যেগুলো আন্ডারগ্রাউন্ড থেকে অপারেট করা হচ্ছে। ইনি এরপর তার নজর অ্যালবাকার্কির কাটল্যান্ড এয়ারফোর্স বেসের দিকে দেন, ওখান থেকে কোনো আনইউজুয়াল কিছু ধরা পড়ে নাকি এটা দেখার জন্যে। একদিন তিনি ওই বেসের উপরে উজ্জ্বল আলোক বিন্দুদের দেখতে পান যেগুলো মুভ করছিল। ইনি সেটা রেকর্ড করেন। এরপরেই তিনি সিনেটরের ডাকা ওই মিটিংয়ে গিয়েছিলেন এবং ভলডাজের কথা শোনার পর তিনি তার অ্যাটেনশন ডালসির দিকে দেন। বেনুইটস যেভাবে মনিটরিং করতেন তার বেশিরভাগটাই ছিল হাইলি সেন্সিটিভ রেডিও ইকুইপমেন্টগুলো দিয়ে, যেগুলো ছিল অনেক এক্সপেন্সিভ। প্রফেশনাল টুল সেটআপ ছিল তার। ওয়াইড ব্যান্ড রেডিও রিসিভার্স, ডাইরেকশনাল অ্যান্টেনাস, অসিলোস্কোপ, স্পেকট্রাম অ্যানালাইজার, টেপ রেকর্ডার এবং কাস্টম বিল্ট ইকুইপমেন্ট সব সেটআপই ছিল তার। হঠাৎ একদিন তার সেটআপ একটি আনইউজুয়াল ইলেকট্রনিক সিগন্যাল ক্যাচ করে যেটা ডালসি থেকে আসছিল। ইনি আরও ডিপলি বিষয়টি দেখার পর বুঝতে পারেন যে সিগন্যালটি আসছে আর্চুলেটা মেসার পর্বতের ভিতরের আন্ডারগ্রাউন্ডের গভীর থেকে। এই ফিজিসিস্ট আরও লক্ষ্য করেন যে সিগন্যালটা আকাশের বাইরে কোনো রিসিভারে পাঠানো হচ্ছে, যেটা মানুষের তৈরি এয়ারক্রাফটের ধরাছোঁয়ার বাইরে। এইভাবে বেশ কিছুদিন পর্যবেক্ষণের পর হঠাৎ একদিন ইনি তার সেটআপে একটি গভীর ভয়েস শুনতে পান, একটা ডিপ রোবোটিক ভয়েস, যেটা তাকে এই ডালসির আন্ডারগ্রাউন্ড বেস নিয়ে ডিটেলে বলতে শুরু করে। সেই ভয়েসটি বলে এই বেসটি আছে অ্যালবাকার্কির থেকে 150 মাইল দূরে, এক্স্যাক্ট কোঅর্ডিনেট মেনশন করে। এইভাবে বেশ কিছু সপ্তাহ এই ভয়েসটি তাকে বহু মেসেজ দেয়। ভয়েসটি কার, তার পরিচয় কি, এসবের কোনো উত্তর সে দেয় না। সে যাবতীয় ডিটেল দেয় এই বেসটির, ওখানে কি অপারেশন চালানো হচ্ছে, কারা চালাচ্ছে, কেন চালাচ্ছে, ডিটেলে সব কিছু। মানুষ এবং এলিয়েনরা মিলে এই অপারেশন চালাচ্ছে। অনেকেই ওখানে পার্মানেন্টলি বাস করে। ওখানে কিরকম সব ভয়ঙ্কর এক্সপেরিমেন্টসগুলো চলে সেই সব বর্ণনা করা হয় তাকে। তিনি সব শুনে রীতিমতো বিচলিত হয়ে পড়েন এবং জেনুইনলি আমেরিকার মানুষদের জন্যে বিপদ সংকেত মনে করে কাটল্যান্ড এয়ারফোর্সের অফিসিয়ালদের কাছে লেটার দেন। তিনি যে সিগন্যালটি পেয়েছেন এবং আননোন ওই কন্ট্যাক্টের কাছ থেকে যা যা তথ্য পেয়েছেন সব লেখেন। এলিয়েনরা বেস ক্যাপচার করতে চাইছে, হিনিয়াস সব এক্সপেরিমেন্টস চালাচ্ছে, এগুলো রোখা দরকার, না হলে বিপদ। তাকে দুটো ফ্লাইট কমান্ড ব্রিফিংয়ের জন্যে ইনভাইট করা হয়। বেনুইটস এবং তার কয়েকজন অ্যাসিস্ট্যান্টকে এসকর্ট করে কাটল্যান্ড বেসে নিয়ে যাওয়া হয়। প্রথম দিকে কর্নেলকে তার সাহায্য সহযোগিতা করতে দেখা গেলেও ধীরে ধীরে বেনুইটস বুঝতে পারেন তাকে সাহায্য করা তাদের উদ্দেশ্য না, বরং কর্নেলের উদ্দেশ্য ছিল এটা জানা যে বেনুইটস এইসব কোথা থেকে জানছেন। এটা বুঝতে পারার পরই তিনি কাটল্যান্ড এয়ারফোর্স বেসের সাথে সব রকম কন্ট্যাক্ট বন্ধ করে দেন। এরপর শুরু হয় তার উপর কড়া নজরদারি। ঠিক ভলডাজের মতোই তার বাড়ি থেকেও পাওয়া যায় লিসনিং ডিভাইস। তারপরও ইনি 1981 সালের 2রা ডিসেম্বর পেন্টাগনের এয়ারফোর্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ক্যাপ্টেন হ্যারিসকে একটি লেটার দেন এবং সেখানে তিনি আবারও তার গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি সেখানে লেখেন, আমি অফিসিয়ালি কাটল্যান্ড এয়ারফোর্স বেসে সমস্ত উইং কমান্ডারদের উপস্থিতিতে দুটো ব্রিফিংস দিয়েছি। আমি ফ্রিলি ইনফরমেশন দিয়েছি তথ্যের আকারে এবং অফিসিয়ালি মিলিটারি উইং কমান্ড ব্রিফিংস দিয়েছি কারণ আমি গভীরভাবে উদ্বিগ্ন আমার দেশের নিরাপত্তাকে নিয়ে। তারপরেও এয়ারফোর্স ইন্টেলিজেন্স আমাকে ইলেকট্রনিক এবং পার্সোনাল নজরদারির মধ্যে রাখে। আমার সমস্ত ফোন কল ট্যাপ করা হয়
পূর্বের এবং এখন পর্যন্ত হওয়া আমার উপর ব্যাখ্যাহীন অহেতুক হ্যারাসমেন্টের পরেও আমি শেষবারের মতো ট্রাই করছি আমার উদ্বিগ্নতার কারণে। ক্যাপ্টেন, উই হ্যাভ এ সিরিয়াস প্রবলেম হিয়ার। ক্যাপ্টেন, এখানে গুরুতর সমস্যা আছে। ওই দিনই বেনুইচ আরও একটি লেটার লেখেন সেনেটর পিট ডমিনিচি এবং হ্যারিসন স্মিথদেরকে, এবং সেই লেটারের একটা কপি সেন্ড করেন সরাসরি তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে। এবং সেখানে তিনি লেখেন যে আমি খুবই উদ্বিগ্ন যে বিষয়টি সম্পর্কে প্রেসিডেন্টকে কোনো পরামর্শই দেওয়া হয়নি। আমি এই কারণে একটি কপি তাকে পাঠিয়েছি। আমি ক্যাপ্টেন হ্যারিস, পেন্টাগনের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ স্টাফ ফর এয়ারফোর্স ইন্টেলিজেন্সকে যে ফ্যাক্টগুলো জানিয়েছি সেগুলো ছিল খুবই সিম্পল আর স্ট্রেট ফরওয়ার্ড। সেগুলো নিচে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, আমি নর্দার্ন মেক্সিকোতে থাকা এলিয়েন বেসের লোকেশনটা জানি, হিকারিয়া অ্যাপাচি রিজার্ভেশনের মাঝে ডালসি নিউ মেক্সিকোর 4.5 মাইল উত্তর পূর্বে। 2 নম্বর পয়েন্ট, আমি জানি মিলিটারির মধ্যে কেউ এলিয়েনদের সাথে একটা ডিল করেছিল বেশ কিছু বছর আগে, এবং এলিয়েনদেরকে ইন্ডিয়ান ল্যান্ড মানে নেটিভ আমেরিকান ইন্ডিয়ান ভূমি, গবাদি পশু ইত্যাদি দেওয়া হয়েছিল। এছাড়া আপাতভাবে এলিয়েনদের নিরাপত্তার নিশ্চয়তা এবং তার বিনিময়ে টেকনোলজি নিয়েছিল, যেমন অ্যাটমিক পাওয়ার শিপ, পরমাণু শক্তি বা এনার্জি চালিত জাহাজ, এবং সেই সাথে পাশাপাশি একটি বিশাল ইউএস বেস তৈরি করা ওই জাহাজকে টেস্ট করার জন্য। 3 নম্বর পয়েন্ট, 1979 সালের শেষের দিকে অথবা 1980 সালের শুরুর দিকে কোনো একটা সময় অস্ত্রশস্ত্র নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছিল এবং মিলিটারিরা ওই স্থান ত্যাগ করেছিল। ওই ঘটনায় মানুষ মিলিটারিদের শেষ পরিণতি অজানা। 4 নম্বর পয়েন্ট, আমার কাছে নাসার অফিসিয়াল অত্যন্ত হাই রেজলিউশন U2 কালার্ড ইনফ্রারেড ফটোগুলো ছিল এবং তার সাথে লো লেভেল এবং গ্রাউন্ড ফটো ছিল, যেগুলো বেসটিকে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখিয়েছে। এই ফটোগুলো ছিল ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোর মাধ্যমে বৈধভাবে প্রাপ্ত ফটো। 5 নম্বর পয়েন্ট, যে অ্যাটমিক পাওয়ার জাহাজটা ডিল করা হয়েছিল সেটা এলিয়েন টেকনোলজির থেকে 30 বছরের বেশি পিছিয়ে থাকা টেকনোলজি। বেনুইচ কখনো কোনো রেসপন্স পাননি এই সব লেটারগুলোর। শেষে তিনি ঠিক করেন তার সমস্ত ফাইন্ডিংসগুলো মিডিয়াকে দেবেন। 1983 সালে বিভিন্ন পপুলার প্রেসে তার দাবিগুলো উঠে আসতে শুরু করে বারবার করে, তবে এরপরেই তার উপরে মারাত্মকভাবে সার্ভেইলেন্স চালানো শুরু হয় এবং তাকে মানসিক ভারসাম্যহীন বা পাগল করে দেওয়ার চেষ্টাও করা হয়। কি হয়েছিল তার সাথে এবং এই ডালসি বেস সম্পর্কে আরও রহস্যজনক সত্য ঘটনা নিয়ে পরের ভিডিওতে আসব, এবং এলিয়েনগুলো কারা সেই উত্তরও আরও ডিটেলে সেখানে বলা হবে ইনশাআল্লাহ।